নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, ফুলশয্যার চিহ্ন। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, ফুলশয্যার চিহ্ন। গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। একটা মেঘলা সন্ধে। হাসপাতালের জানলার ধারে বসে আছে সুচেতা। সাদা হাসপাতালের পোশাক, মাথার কাছে আর কানের কাছে ছোট্ট একটা ব্যান্ডেজ, চোখে মুখে অসম্ভব রকমের ক্লান্তি। বিছানার পাশে দাঁড়িয়ে আছে ওর হবু বর ঋত্বিক। ঋত্বিক বলল, তুমি যদি আমাকে একটিবার বলতে তাহলে আমি সব কিছু ছুটে ফেলে রেখে তোমার কাছে আসি। এমনকি তোমার অসুবিধা হলে বিয়েটাও না হয়। আচ্ছা, তুমি এমন কেন বলো তো? আজকে যখন আমাদের বিয়ের সবকিছু ঠিক হয়ে গেছে, গায়ে হলুদের আগের দিন তুমি এসব কথা কেন বলছো? ঋত্বিকের চোখ জলে টলটল করে। সে সুচেতাকে কিছু বলতে চায়, কিন্তু শব্দ ভান্ডার গলার কাছে আটকে গিয়েছে। তবুও বলল, আমি জানি না, হয়তো আমি প্রস্তুত নই, হয়তো আমি ভয় পাচ্ছি, হয়তো তোমার এমন কিছু লুকোনো কথা আছে যা আমার এখনো জানা হয়নি। অন্তত তোমার চোখ মুখে তাই বলছে সুচেতা। দেখো, আমাদের বিয়েটা কিন্তু দেখে শুনে হচ্ছে। জাস্ট কয়েকটা দিন আমরা একে অপরকে চেনার সময় সুযোগ পেয়েছি। দেখো, আমার মধ্যে লুকোনো যেটা ছিল সেটা আমি তোমাকে সবার আগে জানিয়েছি। একটা সম্পর্কে জড়িয়েছিলাম সেই ক্লাস মাধ্যমিকে পড়ার সময়, তবে সেটা সম্পর্ক ছিল না, জাস্ট চোখের ভালো লাগা ছিল। এই পর্যন্তই। আমার কি আর লুকোনো থাকতে পারে বলো তো? সুচেতা একটু হাসি দিয়ে বলার চেষ্টা করে, কিন্তু ঋত্বিক বুঝতে পারে সুচেতার হাসিটা একটা কাষ্ঠ হাসি। বলল ঋত্বিক, আজ দুপুরে যখন তোমার মেসেজটা আসলো না, আমি তখন সত্যি একটু ভয় পেয়েছিলাম। আজকে তোমার বাড়িতে যাবার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাবা মা জোর করে পাঠালেন তোমার আংটিটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য। আসলে যখন দেখলাম একটা বেনামি নম্বর থেকে তোমাকে SMS পাঠিয়েছে, ও কি জানে তুমি এখনো আমার হয়ে আছো? আমার সত্যি মাথাটা খারাপ হয়ে গিয়েছিল, হয়তো সেই জন্যই দু চার কথা তোমাকে বলে ফেলেছি। দেখো, তোমাকে আঘাত করার কোনো ইচ্ছে আমার ছিল না। সুচেতা চুপ, চোখের কোণে জমা জলটা গড়িয়ে পড়ল। বলল, আমার অতীতের সবকিছু তোমাকে তো বলেছিলাম, কিন্তু সবটা হয়তো বলিনি। হয়তো ভেবেছিলাম যেটা চলে গেছে সেটা আর ফিরে আসবে না। কার কথা বলছিল সেই মেসেজ? সে কি তোমার কাছে এখনো গুরুত্বপূর্ণ? কথাটা ভ্রুকুটি করে জিজ্ঞাসা করলো ঋত্বিক সুচেতাকে। সুচেতা বলল, না, সে এখন আর আমার কিচ্ছু নয়, কিন্তু হ্যাঁ, একটা সময় সে ছিল। তার নাম দেবাশিস, একসাথেই কলেজে পড়তাম। তুমি আমাকে তো আগে বলনি, ইভেন এতদিন ধরেই বা কেন বলনি? আমরা কেনাকাটা করলাম একসাথে। ভয় পেতাম ঋত্বিক, ভয় পেতাম তুমি আবার ছেড়ে চলে যাবে না তো। ভাবতে পারছো সেই ভয়টা কতটা গভীর হলে আমি সত্যিটা বলতে পারিনি। একটু সময় চুপ থাকে দুইজনই। বাইরে রীতিমতো রাত নেমে আসছে। হঠাৎই একজন নার্স ঘরে প্রবেশ করলেন। স্যার, ম্যাডামের প্রেশারটা একটু লো আছে, বেশি আবেগে ভেঙে পড়বেন না প্লিজ, দেখুন অসুবিধে হতে পারে।
আচ্ছা, থ্যাংক ইউ সিস্টার, আমি পাশেই আছি, ওর পাশেই থাকছি। নার্স চলে গেলে ঋত্বিক সুচেতার পাশে গিয়ে বসে। তুমি যদি সত্যি এখনো তাকে ভুলে না থাকো, আমি কিচ্ছু বলবো না, আমি জাস্ট সরে যাব। কিন্তু যদি বলো তুমি এখন আমায় ভালোবাসো, তাহলেও আমি আবার সবকিছু ভুলে যাব। সুচেতা চোখটা বন্ধ করে, বলে, আমি তোমাকেই ভালোবাসি ঋত্বিক। আমি নিজেকে ঘৃণা করছি কারণ আমি তোমায় পুরোপুরি খোলামেলা করে কিছু বলতে পারিনি। তাহলে একটা অনুরোধ আছে সুচেতা, দেখো, আগামীকাল না হলেও পরদিন আমরা নতুনভাবে শুরু করতে পারি। অন্তত ফুলসজ্জার আগে তুমি সমস্ত কিছু আমায় খুলে বলো, আমি শুনতে প্রস্তুত। ফুলসজ্জার পরে একটা মেয়ে তার সমস্ত কিছু সমর্পণ না করলেও হয়তো সমর্পণ করে ফেলে মানুষজনের কাছে। ফুলসজ্জার আগে পর্যন্ত তুমি একটা সুন্দর কুড়ি থেকে প্রস্ফুটিত হওয়া ফুল, কিন্তু ফুলসজ্জার পরের দিনই তোমার ফুলের মধু না শুষে নিলেও লোকে বলবে মেয়েটার বিয়ে হয়েছিল, বরের সাথে এক রাত থেকেও ছিল। তখন সুচেতা তার কোমল হাতের স্পর্শ দিয়ে ঋত্বিকের বাকি কথাটুকু বলা বন্ধ করে দেয়। বলে, আমার ভুল হয়েছে, এই তো এখন বলে দিলাম, দেবাশিস নামটা। অবশ্য অনিন্দর কথাও তোমাকে আগে জানিয়েছি, সৌরভের কথাও। কি বলবো বলো তো, আঁকড়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছেড়ে চলে গেছে, তোমাকে আর ছাড়তে পারবো না গো। হাসপাতালের কেবিন, রাত গভীর, জোর বৃষ্টিটা নেমেছে। ঘুমের ভান করে চুপ করে শুয়ে রয়েছে সুচেতা। আজকে সারা রাত পাশে থাকবে ঋত্বিক। এক সময় বলল, ঘুমিয়ে পড়েছ? ঘুম আসছে না, বুকটা ভার হয়ে আছে, এত কথার বোঝা জমে আছে যেগুলো তোমায় বলতে পারিনি। আজকের রাতটা আমাদের রাত, দেখো, ফুলসজ্জার আগের একটা রাত। তুমি বলো, আমি শুনি, রাগ করবো না, কেবল সত্যিটা আমি জানতে চাই। তাহলে শোনো, দেবাশিস আমার প্রথম প্রেম, কলেজে প্রথম বর্ষে আলাপ। আমার তখনও জীবনটা রঙিন রূপকথা বলে মনে হতো। তোমরা কি একসঙ্গে ছিলে এতদিন? 3 বছর। ভাবো, 3টে বছর প্রত্যেকটা দিন আমি ওর হাত ধরে হেঁটেছি, কলেজে গিয়েছি, ভেবেছি ও আমার স্বামী হবে। কিন্তু বছর শেষে সবটা বদলে গেল। বদলে গেল মানে? মোবাইলটা লুকিয়ে রাখত, অকারণে আমার উপর রাগ দেখাতো, আমার পোশাক, আমার বন্ধুবান্ধব সবকিছু নিয়ে আমাকে অভিযোগ করত। প্রথমে বুঝিনি, পরে জানলাম ও আর একটা মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে। আমাকে ছেড়ে দেওয়ার জন্যই তুমি তখন ওকে ছেড়ে দাওনি। তুমি জানো ঋত্বিক, যারা ভালোবাসে তারা সহজে ছেড়ে যেতে পারে না। আমি ভেবেছিলাম হয়তো ওকে আমার ভালোবাসা পাল্টে দিতে পারবে, কিন্তু পাল্টাতে পারিনি গো, কিচ্ছুতে পাল্টাতে পারিনি। একটু নীরবতা, বাইরে বৃষ্টির শব্দ যেন কথাগুলোর ফাঁকে ফাঁকে ঢুকে পড়ছে। ঋত্বিক বলল, শেষমেশ কি হয়েছিল? সুচেতা বলে, একদিন ফিরছিলাম বাড়ি থেকে, যাচ্ছিলাম মোড়ের মাথায় একটা দোকানে, মানে ওর সঙ্গে দেখা করতেই। হঠাৎ দেখলাম দেবাশিস রাস্তার পাশে আরেকটা মেয়েকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে। আমাদের বাড়ির পাশে ওই ছোট্ট গ্রিন পার্কটাকে দেখেছিলে? ওইখানেই ঠোঁটে চুমু খাচ্ছে। আমি দূর থেকে দেখেছি, তারপরে আর কখনো দেখা হয়নি। তুমি আমাকে এইসব আগে বলনি কেন? তুমি যখন আমার জীবনে এসেছো, আমি ভেবেছি পুরনো সব ছায়া মুছে যাবে। প্রথম দিন থেকে তোমাকে দেখে আমার শ্রদ্ধাশীল লেগেছে, সততা নিয়ে আমার পাশে থেকেছ। প্রথম দিনই তোমার অ্যাফেয়ারের কথা আমায় জানিয়ে দিয়েছ। ভয় পেয়েছিলাম গো, তোমার চোখে আমার জায়গা যদি বদল হয়ে যায়, হয়তো তুমিও যদি ভাবো একটা মেয়ে এতগুলো ছেলের সঙ্গে প্রেম করে তারপরে তাকে বিয়ে করছি, আমার প্রতি তোমার সেই শ্রদ্ধা, সেই সম্মান হয়তো থাকতো না। আমি যদি জানতাম, আমি তো তোমাকে আরো বেশি ভালোবাসতাম সুচেতা। ভেঙে পড়া একটা হৃদয়ের যত্ন নিতে পেরে গর্বিত হতাম আমি। তুমি জানো, জাপানে ভাঙা জিনিসপত্র সব থেকে বেশি মূল্য পায়। মানে ওখানে ভেঙে দেওয়া বিভিন্ন রকম জিনিস, এই যেমন ধরো কাঁচের হতে পারে অথবা চীনামাটির, তাতে সোনার পরত আর রূপোর পরত লাগিয়ে আরো বেশি মূল্যে বিক্রি করা হয়। ওখানে মনে করা হয় ভাঙা জিনিস পরিস্থিতির শিকার, আর সেই জিনিস যখন জোড়া লাগে, সে ওই ভাঙা পরিস্থিতি থেকে নিজেকে আবার গড়ে তুলতে শিখেছে
জীবনের মানে সে বেশি বোঝে একটা যত্নে শোকেসে রেখে দেওয়া জিনিসের থেকে, কারণ সে ভেঙে শিখেছে। চোখে জল চলে আসে সুচেতার। বলে, আমার এখনো ভয় হচ্ছে ঋত্বিক। মনে হচ্ছে, আচ্ছা আমি কি সত্যিই তো ভাঙা? হয়তো আমি তোমার ভালোবাসার ধারণ করার যোগ্যতা রাখছি না। ভালোবাসা একটা যোগ্যতার মাপকাঠিতে মাপা যায় না সুচেতা। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায়, যথেষ্ট। তবে একটা কথা, দেবাশিস আজও মাঝে মাঝে মেসেজ পাঠায়, আমি কোনো রিপ্লাই দিই না। বিশ্বাস করো, দুপুরে যে মেসেজটা এসেছিল সেটা আমি আগে দেখিনি, কিন্তু হয়তো সে জানে আগামীকাল যে আমার বিয়ে। তাহলে তুমি কাল মানে আজকের পরে সেই ছায়ার সঙ্গে সব সম্পর্ক চিরতরে শেষ করতে পারবে তো? পারবো। আমি চাই আমাদের ফুলসজ্জার আগেই আমার সব গোপন সত্য তোমার সামনে উন্মুক্ত হোক। এরপরে আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। ঠিক সেই সময় সুচেতার কপালে আলতো করে একটা চুম্বন দেয় ঋত্বিক। জানলার বাইরে বৃষ্টি থেমেছে, রাতও যেন হালকা হয়েছে। এতক্ষণ পরিবেশ স্তব্ধ হয়েছিল গুমোট গরমে। এক পশলা বৃষ্টিতে প্রকৃতি ঠান্ডা হয়ে গেছে। বিভিন্ন রঙের আলো ছড়িয়ে পড়েছে ঘরে। বাড়িতে সাজো সাজো রব, অতিথিদের গুঞ্জন। প্যান্ডেলের গায়ে কত রকমের গাছপালা ঝুলছে, সবটা ইন্টেরিয়র ডিজাইনের মতো। সাত সকালে বাড়িতে হাজির হয়েছে সুচেতা। সমস্ত নিয়ম কানুন ভেঙে ঋত্বিকই নিয়ে এসেছিল বাড়ি। আজ যে ওর বিয়ে। বলেছে, বেশি কিছু নিয়ম টিয়ম আপনারা মানতে যাবেন না মা, দুর্বল ও, অন্তত বিয়েটা হয়ে যাক, তাহলে আমি বাঁচি। চোখে মুখে একটা অদ্ভুত নীরবতা কাজ করছে সুচেতার। দরজায় ধাক্কা পড়ে, কেউ যেন জোরে জোরে কড়া নাড়ছে। সাত সকালে সবার আগে দরজায় ছুটে যান সুচেতার বাবা। কে? সকাল সকাল? এ কি, তুমি তুমি এখানে কি করছো? দেবাশিস এসেছে। আমি একবার ওকে দেখতে চাই কাকু, একবার কথা বলতে চাই। এটা আমার অধিকার। তোমার কোনো অধিকার নেই, তুমি ওর অতীত, আজ ওর বিয়ে। এই তুমি চলে যাও। শব্দ শুনে বাইরে এসে পড়ে সুচেতা, চোখে বিস্ময়। হে কি দেবাশিস, তুমি এখানে কেন? দেবাশিস ব্যাকুল ভাবে বলে, তুমি কি ভাবছো আমি জানি না? আমি জানি আজকে তোমার বিয়ে, কিন্তু আমি চুপ থাকতে পারছি না। সুচেতা, আমি জানি আমি ভুল করেছিলাম, কিন্তু তুমি কি একবারও আমার কথা ভাবোনি? তুমি তুমি এত বছর চুপ ছিলে কেন দেবাশিস? তখন আমি বারবার ভেবেছি কেন তুমি এমন করলে, অথচ আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন আর তুমি এসে আমাকে আবার টানতে চাইছো। ঠিক সেই সময় সামনে এসে দাঁড়ায় ঋত্বিক। সাদা পাঞ্জাবি পরা, চোখে চশমা, দৃঢ় অটুট একটা ভঙ্গি। তুমি কি চাও? আমরা তিনজন মিলে এই সমস্যার একটা সম্মানজনক সমাধান করি। দেবাশিস অবজ্ঞার দৃষ্টিতে ঋত্বিককে দেখে। তুমি হয়তো ভালো ছেলে ঋত্বিক, কিন্তু তুমি জানো না সুচেতার চোখে আমি কে ছিলাম। ও আমায় কতটা ভালোবাসতো। হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু আজ আমি ওকে ভালোবাসি। আমার ভালোবাসা বদলেছে, কারণ তুমি সেটা নষ্ট করেছো, আর ঋত্বিক সেটা গড়ে তুলেছে। তুমি আমাকে ভাঙলে, ঋত্বিক আমাকে জোড়া লাগিয়েছে। আমি স্বীকার করি, বলল দেবাশিস, আমি তোমার প্রতি অন্যায় করেছি, কিন্তু ভালোবাসা কি ভোলা যায় সুচেতা? দেখো, ভালোবাসা যদি কেবল স্মৃতি হয়ে পড়ে, সেটার নামে দাবিদারি চলে না দেবাশিস। সুচেতাকে তুমি হারিয়েছ, আজ তার জন্য লড়তে এসে তুমি ওকে আবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করাচ্ছ। দেবাশিসের কণ্ঠ কেঁপে ওঠে, বলে, তাহলে তুমি সত্যি আমাকে ভুলে গেছো সুচেতা? সুচেতা ধীরে কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল, না, মানুষ কখনো একেবারে ভুলে যায় না। কিছু চিহ্ন থেকে যায়, কিন্তু ভুলে না গেলেও সেই চিহ্নগুলো, সেগুলো থেকে ফিরে আসতে হয়। আজ আমি ঋত্বিকের স্ত্রী হতে চলেছি, এবং এটা কোনো আপোষ নয়, এটা আমার চেতনা দিয়ে নেওয়া একটা সিদ্ধান্ত। এক মুহূর্তে সব কিছু চুপ। দেবাশিস আবার কিছু বলতে চায়, কিন্তু সুচেতা দেখে সে থেমে গেছে। বলে, কিছু বলবে? তোমার মুখে এই কথা শুনে বুঝে গেছি আমি অনেক দেরি করে ফেলেছি। কথাটা বলে দেবাশিস। ঋত্বিক বলল, তুমি যদি সত্যি সুচেতাকে ভালোবাসো, তাহলে ওর ভালো চাইবে, ওর ভালো এই মুহূর্তে আমার সঙ্গে। অভিষেক মাথা নিচু করে বেরিয়ে যায়। পিছনে পড়ে থাকে সুচেতার বাবার নিঃশ্বাস। সুচেতার মা পিছন থেকে এসে মেয়েকে জড়িয়ে ধরে, বলে, ভেবেছিলাম এমন একদিন আসবে, কিন্তু এইভাবে আসবে আমি আশা করিনি রে মা।
ও ছেলেটা ভালো নয়, আমি জানি মা, আমি জানি। ফুল দিয়ে সাজানো ঘরে ঢোকার আগে অনেক আগুন পেরোতে হয়। তুমি সেই আগুন পেরিয়ে এসেছো সুচেতা, এইবার শুধু আমাদের একসাথে হাঁটা বাকি। বাবা, আমি বরং এখন আসি, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে বিচ্ছেদী কেস হবে। ভোরের আলো এখনো ঠিকঠাক ফোটেনি, আমি আসছি। আচ্ছা, একটা কথা বলো আমাকে বাবা। সুচেতার বাবা আটকে দিল ঋত্বিককে। ঋত্বিক ঘুরে বলল, কি জানতে চান বলুন। আমার মেয়েটা যে সম্পর্কে জড়িয়েছিল তোমাকে আগে বলেনি? কিছুক্ষণের জন্য সুচেতার চোখের দিকে তাকিয়ে নেয় ঋত্বিক। সুচেতার চোখে এখনো অনেকটা পরিমাণে অনুযোগ রয়েছে। বলল, আমার সবটা বলেছে বাবা। তাছাড়া আমরা বিয়ে করতে চলেছি। প্রত্যেকটা মানুষের জীবনে একটা কঠিন অতীত থাকে। সুচেতা এখন প্রাপ্তবয়স্কা, ওসব আপনি আমার উপরে ছেড়ে দিন। আপনি জানতো বিয়ের বন্দোবস্ত করুন। বিয়ের পরের দিন রাত। সুচেতা আর ঋত্বিকের শোবার ঘর। বাইরের প্যান্ডেলে আলোর ছটা, ঘরের বাতাসে স্নিগ্ধ আতরের গন্ধ। কত রকমের ফুল দিয়ে সাজানো আজ ফুলশয্যার খাট। বিছানায় লাল বেনারসির আঁচল ছড়িয়ে আছে। চুপ করে বসে আছে সুচেতা, ঘোমটাটা একটু বেশি টানা। দরজা বন্ধ করে ঘরের ভেতরে প্রবেশ করল ঋত্বিক। এক মুহূর্তের নীরবতা, তারপরে বলল, ঘরটা একদম তোমার মতো, শান্ত গন্ধে ভরা, কিন্তু অদ্ভুতভাবে ভয় ধরা। তোমার কণ্ঠটা কিন্তু আজ অন্যরকম লাগছে, একটু বেশি স্পষ্ট, একটু বেশি সত্যি, আর একটু কি একটু বেশি দুষ্টু। আমরা আজ সত্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। আজকের রাতটা কেবল আমাদের শরীরের নয়, আত্মার মিলন হোক। ঋত্বিকের মুখে কথাটা শুনে সুচেতার আপাদ মস্তকটায় ঠান্ডা স্রোত বয়ে যায়। কেঁপে ওঠে সে, বলে, আমাকে একটু সময় দেবে? এই রাত আমার নয়, আমাদের। আর সময় তো তোমার হাতে সব সময়। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুচেতা, মাথা নিচু করে বসে থাকে। তুমি কি জানো, এই ফুলশয্যার বিছানাটাই কোনো কোনো নারীর কাছে হয়তো স্রেফ একটা যুদ্ধক্ষেত্র, যেখানে সে ভয় পায় নিজেকে সঁপে দিতে, ভয় পায় পাছে ভালোবাসাটা শরীরেই আটকে থাকে। তাহলে আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে করব না কেবল পোশাকের থেকে, বরং তোমার ভয়, সন্দেহ, জড়তা সবকিছু থেকে তোমাকে মুক্ত করব। আমি ভয় পাচ্ছি। এই ফুলে ভরা বিছানায় বসে আমি নিজেকে চিনতে পারছি না। তাহলে আমার দিকে এসো, চোখে চোখ রাখো, আমি কিচ্ছু করব না। যা তোমার ভিতরের মানুষটা চায় না সেটা আমি করব না। তুমি এত শান্ত, এত ধৈর্যশীল কেন বলো তো? কারণ আমি তোমায় ভালোবাসি, শরীরের জন্য নয়, আত্মার জন্য। আমি চাই তুমি যখন আমার শরীরে ভর দেবে তখন সেটা শুধু আমাদের আদরের ভার হোক, কোনো দ্বিধা যেন না থাকে। ধীরে ধীরে এসো, আমাকে ছুঁয়ো ঠিক সেইভাবে, আমি যেন কোনো গোপন ফুল যার গন্ধ তুমি ধীরে ধীরে আবিষ্কার করবে। তোমার প্রতিটা নিঃশ্বাস এখন আমার কাছে প্রার্থনার মতো যে সুচেতা। ঘোমটাটা খুলে দিল ঋত্বিক। সুচেতার চোখ বন্ধ। ঘরে ক্ষীণ আলো, সেই আলোর নিচে সুচেতার কপালে একটা চুম্বন আঁকল ঋত্বিক, স্নেহের, আদরের এবং দায়িত্বের। তুমি যদি আমাকে বলো থেমে যেতে, আমি এখানেই থেমে যাব। যদি বলো কাছে আসতে, তাহলে আমি তোমার হৃদস্পন্দনের এত কাছে থাকবো যে আমাদের দুইজনের ধুকপুক শব্দ যেন মিলিয়ে যাবে। এসো, আর ভয় পাচ্ছি না, আমি যে তোমার, আর তুমি আমার। আলোর নিচে দুই দেহ কাছাকাছি, কিন্তু স্পর্শের ভাষা শুধু শারীরিক নয়। ঋত্বিক বলল, তোমার হাতটা দেখি। একটা সুন্দর আংটি পরিয়ে দিল সুচেতার আঙুলে। সুচেতা দেখল সেই আংটিটার মধ্যে লেখা আছে R+S। হেসে উঠল ও। ওদের কণ্ঠ মিলিয়ে গেল। সময়টা যেন থেমে যাচ্ছে। এই রাতটা যুদ্ধক্ষেত্র নয়, এটা একটা বিশ্বাসের মন্দির। বিছানায় আধশোয়া সুচেতা ধীরে পিঠ সোজা করে। তার গায়ে সেই শাড়িটা, কপালে কুমকুমের ছোঁয়া। ঋত্বিক মৃদু আলোয় তাকে দেখে। তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। তুমি যেন কোনো দেবী, আমি যেন কোনো দেবীর পাশে বসে আছি। অথচ এই দেবী আজকে আমার। আমি দেবী নই, রক্ত মাংসের নারী, যার শরীর আছে, তার ভয়ও আছে, কিন্তু সেই ভয় পেরিয়ে আমায় ভালোবাসতে শেখাও। তোমার চোখের এই নিচে গাল বরাবর এই যে রন্ধ্রটা আছে,
আমি জানি সেটাও আজকে স্পর্শ চায়, কিন্তু আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমার আঙুলটা ধরো, তারপর যেখানে থমকে যাবে আমি সেই থেমে থাকা জায়গাটায় শ্বাস রাখবো। হাত বাড়ায় ঋত্বিক। সুচেতার মেহেন্দি রাঙা আঙুলগুলো ধীরে ধীরে তুলে নেয় নিজের কপালে, তারপর সেই হাতেই ঠোঁট ছোঁয়ায়। তোমার গায়ের গন্ধ আতরের মতো, যেন আমার ভেতরে ঢুকে আমাকে খুলে দিচ্ছে। তোমার হাত আমার গলার কাছে এলে কেমন যেন মনে হচ্ছে আমি চিৎকার করি, কষ্টে না, উচ্ছ্বাসে। ঋত্বিক তার গলার পাশ বেয়ে হাত রাখে। ধীরে ধীরে আঙুলগুলো ঘাড়ের কাছে যায়, যেন তারা ভয় সংকোচ সব ভুলে গেছে। ঠোঁট চলে যায় সুচেতার কপালে, চোখে আর গালে, তারপর থেমে যায় ঠোঁটের ভীষণ কাছে। চুম্বনটা দাও দয়া করে, যেভাবে ভালোবাসা দাঁত দিয়ে কামড়ে ধরে না, ঠিক সেইভাবে। আমি তোমার ভেতরে ঢুকবো, এমন ভাবে যেন তুমি আমাকে আলাদা করে চিনতে না পারো, শুধু অনুভব করো। আমার শাড়িটা, প্রতিটা ভাঁজ, সবটা যেন সম্মানের স্পর্শে হয়। ঋত্বিক ধীরে ধীরে আঁচল সরায়, গায়ের উপরকার শাড়ির ছায়াটা পড়ে। স্তব্ধ সেই মুহূর্তে সুচেতার দৃষ্টি বন্ধ হয়ে আসে। তোমার বুক ওঠানামা করছে, শ্বাসগুলো আমাকে আঘাত করছে। আমি কি সত্যিই তোমাকে? হ্যাঁ, তোমার প্রতিটা ছোঁয়া যেন প্রথম প্রেমের মতো, না চেনা কিন্তু চিরকালীন চেনা। ধীরে ধীরে একে অপরকে বিছানায় শোয়ায় তারা। সুচেতা নিজের উড়ু একটু উঁচুতে ওর ঋত্বিকের বুকে স্পর্শ করে। তাদের ঠোঁট মিলিয়ে যায়, চোখের পাতা কাঁপে। শরীরের ভাঁজে শব্দের চেয়ে স্পর্শ বেশি। একসময় তুমি কি আমার ভিতরে প্রবেশ করলে গো? দেখো, আমি তোমায় অনুভব করছি, কিন্তু আশ্চর্য, লজ্জা নেই, ব্যথা নেই, কারণ আমি শরীর হতে চাইনি। আমি চেয়েছি প্রার্থনার মতো একটা মিলন, যেখানে তুমি শুধু আমার না, আমিও শুধু তোমার হয়ে যেতে চাই। তারপরে একসময় শব্দ হয় না, কেবল নিঃশ্বাস, পেশির মৃদু কম্পন আর এক ধরনের নিস্তব্ধ তৃপ্তি। তারা শুয়ে থাকে, শরীর জুড়ে নিঃশ্বাসের সঙ্গীত বাজে। সুচেতা বলে, আমার শরীরটা নতুন করে জন্ম নিল। আজকের এই রাত আমি কোনোদিন ভুলব না। এটাই তো ফুলশয্যার আসল মানে, যেখানে শরীর নয়, বিশ্বাস উন্মোচিত হয়। বিয়ের পরের দিন সকাল, ফুলশয্যার ঘর। হালকা সূর্যকিরণ জানলা ভেদ করে গায়ে পড়েছে ওদের। চোখটা খুলতেই সুচেতার মনে পড়ে ক্লান্ত, ঘুমন্ত, তৃপ্ত একটা শরীর। সে ঋত্বিকের বুকের ওপরে মাথা রেখে পরম তৃপ্তিতে ঝুঁকে আছে। ঋত্বিকও তাকে জড়িয়ে ধরে আছে। একটা সময় সুচেতা উঠে বসে, চাদরটা গায়ের থেকে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে ঋত্বিক বলে, ভোর হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু রাত এখনো আমাদের ভেতরে আছে। ওই যে তোমার নিঃশ্বাসে এখনো ঘুম জড়িয়ে আছে। তোমার গায়ের গন্ধটা বদলে গেছে সুচেতা, এখন সেটা আগের মতো আমার ভিতরেও আছে। তোমার ভেতরে আমি কিভাবে রয়ে গেলাম সেটা বুঝিনি, তবে আমার শরীর বলে দিচ্ছে তুমি আমায় ফেলে আসোনি, বরং জয় করেছ। উঠে বসে ঋত্বিক, চোখে দৃষ্টি রাখে সুচেতার। তুমি কি জানো, এই রাতটা আমার কাছে সবকিছু কেমন পাল্টে দিয়েছে। আগে ভাবতাম সঙ্গম মানে শরীরের খেলা, কিন্তু কাল রাতে আবিষ্কার করলাম তোমার শরীর একটা জীবন্ত কবিতা, যেটা আমি সারা জীবন পড়েও শেষ করতে পারবো না। আর তুমি সেই কবিতার পাঠক, যে প্রতিটি স্তবক পড়ছে নারীর স্পন্দনে। তবে আজ সকালেই মনে হচ্ছে আমি একটা দায়িত্বের জগতে পা দিয়েছি। তোমার শরীরটা আমি নিজের মতো করে ছুঁয়ে নিতে পেরেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের এই ভালোবাসাটা শুধু রাতের আলোতেই উজ্জ্বল, দিন আসতে কিন্তু ম্লান হয়ে যাবে না তো। দিনে প্রেম থাকে না, দায়িত্ব থাকে, কিন্তু সেই দায়িত্বের ভেতরেও একটা এক ফোঁটা করে রাতে জমানো ভালোবাসা মিশে থাকে। তবেই তো সংসারটা হবে একটা চুম্বনের মতো কোমল। তুমি কি চাও, আমি একদিন তোমার সন্তানের মা হই? চমকে তাকায় ঋত্বিক, হালকা হেসে বলে, আমি চাই তুমি প্রথমে নিজের মায়ের আগে মানুষ হিসাবে চেনো নিজেকে, তারপরে মা হও আমাদের সন্তানের বা তোমার ইচ্ছে জাগা ভবিষ্যতের। গত রাতের পর আজ প্রথমবার মনে হচ্ছে আমি নিজেকেও খুব ভালোবাসি। তুমি আমাকে ব্যবহার করনি, বরং আমায় উন্মোচন করেছো শ্রদ্ধা দিয়ে। তোমার বুকের কাছে একটা ছোট্ট তিল আছে জানো,
আমি গত রাতে তার ছায়াতেই ঘুমিয়েছি। যেন একদল পাখি সেখানে বসেছিল ভবিষ্যতের গল্প লিখতে। তোমার সমস্ত গোপন তথ্য এখন আমার চেনা, কিন্তু এখন সকাল হয়েছে। এসব বলতে কেমন সংকোচ লাগছে। সংকোচটাও যদি সুন্দর হয় তবে সেটা নবদম্পতির প্রথম সকাল হিসাবে একদম যথার্থ। তাহলে এসো, আজ সকালে এই বিছানায় না হোক, এক কাপ চায়ের পাশে বসে আমরা নিজেদের নতুন করে চিনি। তুমি চা করবে আর আমি তোমার আঁচলটা ঠিক করব। নতুন স্বামী হিসাবে এটাই আমার প্রথম দায়িত্ব। দুইজনেই হেসে ওঠে। বিছানা থেকে উঠে পড়ে ধীরে ধীরে। নতুন সংসারের প্রথম আলো। তারা শুধু শরীর নয়, জীবনের দায়িত্ব এবং সম্পর্ককে তুলে নেবে একে অপরের সাথে। সকাল 8:30। বারান্দা জানলা খুলে ধূপের গন্ধ আসছে। সুচেতা শাড়ির আঁচল একটু মুখে ঠেকায়। সদ্য স্নান করেছে, চুল ভেজা, সিঁথিতে সিঁদুর রক্তের মতো লাল। একটু আগেই বিছানাপত্র পরিষ্কার করে দিয়ে গেছে বাড়ির কাজের লোকেরা। এই মুহূর্তে ঋত্বিক বিছানায় আধশোয়া। তার চোখে কেমন যেন একটা মায়া। ঘরের এক কোণে রাখা নতুন ডিজাইনের কাপে চা নিয়ে এসেছে সুচেতা। তুমি এত সকালে উঠে চা বানিয়ে দিলে? আরে আমার তো মনে হচ্ছে কল্পনাতেও আমার স্ত্রী এমনই হবে। স্ত্রী? আহা, এখনো নামটা গলায় আটকে যায় কেন? আমি কি অভিনয় করছি? এই চায়ের স্বাদটা কিন্তু একদম তোমার মতো নরম, কিন্তু ধীরে ধীরে ভিতরে আগুন জাগিয়ে তোলে। থাট, কিছু বলো না। দেখো, আমি এমনি ভয় পাচ্ছি। তুমি এইরকম করো না। দেখো, তুমি আবার আমাকে ছেড়ে দেবে না তো? আহা, তুমি কি স্বপ্ন দেখেছ? আমাদের শুরু জীবনের। শরীর নয়, সম্পর্কের জন্ম। আচ্ছা, একসঙ্গে হাঁটা মানে কি তুমি জানো? তাদের মধ্যে কথাবার্তা চলছে এমন সময় দরজায় কড়া নাড়ে। এসেছে ঘরে ঋত্বিকের মা। এ কি, কি হচ্ছে? বৌমা, এসো, বেরিয়ে এসো। এসো, তোমার সঙ্গে পিসিমা কথা বলতে এসছেন। মা, ফুটসতে রাতে সবাই যেন গোয়েন্দা হয়ে যায়, জানো তো। কি করছো? সবকিছু মাকে বলতে হবে নাকি? হ্যাঁ, দেখো, এরকম করো না। আহ মা, কি বলছে সেটাই তো বলছি। শোনো শোনো, কি এলো, কে কি বললো অত তোমার ভাবতে হবে না। পিসিমা একটু খটোমটো আছে, ওই সবকিছু একটু সামলে গুছিয়ে নিও। আর তুমি কিন্তু এখন শুধু আমার বউ নাও, আমার আশা। পিসিমা একটুখানি কঠিন কথা তোমায় বলতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি সবটা ভারসাম্য বজায় রাখতে পারবো। ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে দায়িত্বকে ভয় পেলে সংসার টেকে না। আর কেবল দায়িত্বে পিষে গেলে ভালোবাসাটাও মরে যায়। ভারসাম্য মানে তুমি যেমন আমার বুকের ওপর ভর দিয়েছ, ঠিক সেইভাবে আমিও তোমার পাশে থেকেছি, থাকবো, রাতে আর দিনেও। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুচেতা। শাশুড়ি মায়ের সঙ্গে দরজার দিকে এগোয়। মা বললেন, চা কখন করলে বৌমা? এই তো একটু আগে। আসলে উঠেছি। কখন উঠেছ? সকালে উঠেছি মা, সেই 5:30 6টায়। ও মা, তোমায় বুঝি কেউ ডেকে গেছে? আয় বুড়ি, তুই ডাকতে এসেছিলি তোর নতুন বৌদিকে? না তো মাসি, বৌদি নিজেই উঠে পড়েছে আর নিজেই চা করেছে। সকাল সকালে এত দায়িত্ব দেখাচ্ছ বৌমা? অনেক সময় পাবে, এখন চলো দেখি। বেরোনোর আগে একবার জিজ্ঞাসা করেছিল সুচেতা, তোমার মায়ের সামনে আমি দাঁড়াবো কি করে বলো তো? আমার মনে হচ্ছে এখনো আমার সারা গায়ে তোমার স্পর্শ লেগে আছে। লজ্জায় কুঁকড়ে যাচ্ছি আমি। আহ, কেবল স্পর্শ নয়, আমার নাম, পরিবার, ভবিষ্যৎ সবকিছু এখন তুমি। মাথা নিচু করো না, পাশে গিয়ে দাঁড়াও। আর সবাই জানে গত রাতে ভয় লজ্জা সবটা বিসর্জন দিয়েছ। তুমি না সত্যি ভয় দেখাও না সাহস দেখাও আমি বুঝতে পারি না। ভালোবাসা ছাড়া কি আর সাহস হয় সুচেতা? দরজাটা খুলে পাশে এসে দাঁড়িয়েছে শাশুড়ি মা। রান্নাঘরের পাশেই চুপ করে দাঁড়িয়েছিল ঋত্বিকের পিসিমা। ওরা ওপর থেকে নিচে নেমে এলো। নিচ থেকে রান্নাঘরে প্রবেশ করার জন্য একটা দরজা খুলতে হয়। শাড়ির আঁচলটা ঠিক করে নেয় ওরা। পিসিমা, কাকু অনেকেই এসেছে। সকলের সামনে গিয়ে দাঁড়ানোর মুহূর্তে কেমন যেন একটা ভয় ভয় লাগছিল সুচেতার। ঘর জুড়ে গন্ধ, বারান্দার কোণে রোদ, ওর শাড়িতেও যেন লজ্জা লেগে আছে। গায়ে এখনো সেই কাঁচা হলুদের দাগ, অথচ তার মধ্যে মিশে আছে ঋত্বিকের স্পর্শ। পিসিমা বললেন, এই মেয়ে মনে হয় না রাঁধবে, শুধু সাজবে। নববধূ হয়ে রান্নাঘরে ঢোকার সাহস দেখালে তো দেখছি। এসে তো ভেবেছিলাম আমার ধারণা ঠিক হবে, এখন দেখছি না, সব ভুল। তুমি ওকে ঠিকই চিনতে পেরেছো পিসি, ও খুব শান্ত,
নিজের ইচ্ছাতেই রান্নাঘরে গেছে। আমি বরং ওকে রান্নাঘরে যেতেই দিচ্ছিলাম না, ও নিজে থেকেই। তাই নাকি? তা কি করবে শুনি? থতমত খেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে সুচেতা। ইতিমধ্যেই সুচেতার স্বামী চলে এসেছে। মা বললেন, তুই নেমে এলি কেন? আমি কি করবো, ঘরে বসে থাকবো? তাছাড়া পিসির কথায় যদি আমার বউটা কষ্ট পায়। ও মা গো, বিয়ের পরে একবারে বউর আঁচলের তলায় চলে গেলি মনে হচ্ছে। তাই তো যাবো, আমার বাবাও গেছিল, আমিও গেছি। থাক, কি করছিস বাবা? চুপ কর, এসব কি বলছিস ঋত্বিক? বললেন মা। ঋত্বিক বলল, মা প্লিজ, আমি তো ঠাট্টা করছি পিসিমার সঙ্গে। তা বুঝলাম, তা কি রান্না করে খাওয়াবে শুনি আমাকে? পায়েস। পায়েস করব। পারো? হ্যাঁ পারি, আমি তো হোস্টেলে থেকেছি 2 বছর, ওই MA করার সময়। পারি। বাহ, তা ভালো বই তো এনেছো দেখছি। করো দেখি। আরো একটা করতে পারি। কি? ঝিঙে পোস্ত। ও মা, ও তো আমার খুব প্রিয় খাবার। গতকাল রাতে এই ব্যাপারটা বলে দিয়েছিল ঋত্বিক। বলেছিল, আমার পিসিমা আসবে আগামীকাল তোমায় দেখতে। আমার বিয়েতে বউ ভাতে আসতে পারেনি, ভাতের ব্যথা। তবে ঝিঙে পোস্ত আর পায়েস খেতে খুব ভালোবাসে। কিন্তু আমি তো রান্না করতে পারি না। আরে আমার মা আছে তো, সবটা তোমায় হ্যান্ডেল করে দেবে, তুমি শুধু বলে দেখো। তাহলে পিসি, প্রমাণ হলো তো যে ও যোগ্য পুত্রবধূ। আরে গত রাতের প্রেমিকা হঠাৎ করে দুপুরে দায়িত্বশীল গৃহিণী হয়ে গেল, দেখলে? তুমি কি করছো বলো তো? বেশ ভয়ার্থ দৃষ্টিতে তাকালো ঋত্বিকের দিকে সুচেতা, যেন মনে হচ্ছে ওর শরীরটা এই মুহূর্তে সবার সামনে খসে পড়বে। ও ঋত্বিকের কাছে এগিয়ে গিয়ে বলল, তোমার পরিবারের কাছেও কি আমাকে উন্মুক্ত করে ছাড়বে নাকি? হ্যাঁ, কি শুরু করলে? আচ্ছা আচ্ছা, আমি চুপ চুপ চুপ। হাতে এক গাছা চুড়ি পরা, চুড়ির টুংটুং শব্দ হচ্ছে। মা বললেন, এ কি, তোমার হাতে গত রাতে কাঁচের চুড়ি ছিল? হ্যাঁ। ইস, কেটে গেছে, খেয়াল করনি? হট করে মনে পড়ল সুচেতার। তাই তো, গত রাতে তো। আর কিছু ভাবতে পারল না। আবার শরীর জুড়ে একটা অসম্ভব রকমের কাঁপুনি চলে এলো। এই সময় পিছনে দাঁড়িয়েই ছিল ঋত্বিক। মা হাসতে হাসতে বললেন, দেখো, যেভাবে শিখিয়ে দিয়েছি ভাবে করো, আমি এক্ষুনি আসছি। কিন্তু মা। মা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঋত্বিক পিছনে এসে হাজির। চুড়ি ভাঙা মানে কি জানো? সংসার করতে গেলে এভাবেই কিন্তু ভাঙবে। রক্ত ঝরবে না, কিন্তু শব্দ একটা হবে। আর তুমি যদি শব্দে ভয় পাও, তাহলে তোমাকে আমি আবার সেই ফুলসজ্জার মতো বিছানায় নিয়ে যাব, যেখানে তুমি শুধু আমার। চুপ করবে নাকি? কি শুরু করলে? হ্যাঁ। পিসিমা দাঁড়িয়েই ছিল। বললেন, আহা, বুঝলাম, সংসার ঠিক এগোবে। বৌমা মনের মতোই হয়েছে আমাদের। ঠিক আছে, তুমি যে বুঝলে এতেই অনেক কিছু। রান্না করেছে, তুমি শুধু খেয়ে দেখো। সকলেই বসেছে খাবার টেবিলে। এক এক করে খাবার পরিবেশন করে দিচ্ছে সুচেতা। খেতে খেতে ঝিঙে পোস্ত মুখে দিয়ে শ্বশুর মশাই বললেন, কি সুন্দর হয়েছে। একটু ঘি দিয়েছো নাকি বৌমা? না, ঘি তো দিইনি। ভালোবাসা থাকলে নিজে থেকেই ঘ্রাণ ছড়ায় সবকিছু। বাবা বাবা, আমার ঋত্বিক বুদ্ধিমান। আর খুঁজে খুঁজে। বলে বউয়ের দিকে তাকালো, অর্থাৎ ভালো বৌমা নিয়ে এসেছো। ঋত্বিক চুপ করে বউয়ের দিকে তাকিয়ে থাকে। সারা গায়ে এখনো রাতের গন্ধ লেগে রয়েছে। কিছুদিন যাবার পর একদিন ছাদে নবদম্পতি দাঁড়িয়ে। ঋত্বিকের মা বললেন, বৌমা, ওই ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে এসো তো। আগামীকাল থেকে বাবু আবার অফিস যাবে। অষ্টমঙ্গলায় ঘুরে এসে তোমার ভালো লাগছে তো? হ্যাঁ মা, ভালো লাগছে। মা, আমি বুঝতে পারিনি আমি যে চট করে এইভাবেই সংসারের সঙ্গে মানিয়ে নিতে পারবো। ভয় লাগতো, মনে হতো আমি যে ঘর থেকে এসছি আমি মানাতে পারবো তো। শাশুড়ি মা আগে গিয়ে বৌমার থুতনিতে আলতো করে একটা চুমু খেলেন। ঋত্বিকের বাড়ির ছাদ বেশ সুন্দর, পরিষ্কার। জামা কাপড় শুকোচ্ছিল। দূরে ঘরগুলোকে দেখা যাচ্ছে। একান্ত সময় কাটাচ্ছে ওরা। ছাদে উঠে স্বামীর পাশে গিয়ে দাঁড়ায় সুচেতা। হালকা রঙের শাড়ি, খোলা চুল। সূর্যের পড়ন্ত আলো এসে পড়েছে। হঠাৎ পিছন থেকে ঋত্বিক উঠে আসে, পাঞ্জাবিটা পরা। তুমি রান্না করে কিন্তু সেই দিন ভালোই প্রশংসা পেলে, সবাই প্রশংসা করলো।
আমিও বুঝতে পারিনি তুমি যে এত সুন্দর রান্না করতে পারো। কি ভেবেছিলে শুধু পড়াশোনাই করেছি? মশাই, আমি হোস্টেলে থাকতাম। আর আমিও রান্না করতে পারি না তোমায় কে বলেছে? বুঝলাম, কিন্তু গতকাল তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে। এসব কি নিয়ম বলো তো? অষ্টমঙ্গলায় যেতে হবে, বরকে ছেড়ে থাকতে হবে, ওটাকে জোর ভাঙা বলে। আরো হবে কি ভাঙা? জোর ভাঙা। কি 2.5 দিন 3 নিয়ম আছে। তুমি আমায় রেখে আসবে, আমাকে এখানে দিয়ে যাবে আমার বাড়ির কেউ। আমার মনে হয় এতে সম্পর্ক আরো বেশি গভীর হয়। ঠিক এমন সময় ঋত্বিক একটা হ্যাঁচকা টান মেরে বুকের কাছে টেনে নেয় সুচেতাকে। বলে, আমি যারা এক দণ্ড নিতে পারছি না। এই ছেড়ে যাওয়াটা সত্যিই খুব কষ্টের। আর দেখো, আমি তোমাকে আবার দুষ্টুমি করছো। ছাড়ো, সবাই দেখতে পেয়ে যাবে। আরে আমরা ছাদে এসেছি, নিচে নয়। তাহলে নিচে কিন্তু। থাক। রাত 11টা, ঘর অন্ধকার। আজ শুতে শুতে বেশ রাত হয়েছে সুচেতার। আগামীকাল সকাল থেকেই ঋত্বিক আবার অফিসে যাতায়াত শুরু করবে। মোবাইলটা বিছানার উপরে দেখে একটু ওয়াশরুমে গেছে সে। শুয়ে আছে ঋত্বিক। হঠাৎই ফোনটা কেঁপে ওঠে। কিছুক্ষণের জন্য যেহেতু সুচেতা ওয়াশরুমে গেছে, তাই কে এত রাতে SMS করেছে দেখার জন্য ফোনটা হাতে নিয়ে অবাক হয়ে যায় ঋত্বিক। অনেকবার ফোন করেছে এই নাম্বারটা, আবার SMS-ও পাঠিয়েছে। কি হলো গো, কল এসছে বুঝি? হ্যাঁ, একটা আননোন নাম্বার থেকে। আননোন নাম্বার? হ্যাঁ, আর SMS লিখেছে তোমাকে, সৌরভ বলে। এরকম কেউ কি ছিল তোমার জীবনে? সৌরভ? কথাটা বলে সুচেতা ঋত্বিকের মুখের দিকে তাকায়। লিখেছে বুঝি? হ্যাঁ, লিখেছে আমার জীবনের পুরনো অধ্যায়। যদিও সেটা এখন মৃত মানুষের নাম আমি জানতে চাই। জেনেছিলাম, কিন্তু জিজ্ঞাসা করা হয়নি। সৌরভ? তাও আবার বিয়ের এতদিনের মাথায়? তুমি কি ফোনটা ধরেছো? না। তুমি রিসিভ করেছিলে? দেখো, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলিনি। এই নামটা বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু ফোন করলেও ফোন বেজে গিয়েছে। আমি ফোনটা। কত বছরের প্রেম ছিল? আমার প্রায় বছর 1.5। আমার MA এর শেষের দিকে। যদিও তারপরে সন্দেহ আধিপত্য আমি ভেঙে পড়েছিলাম। শেষমেশ কেটে যায় সম্পর্কটা। আসলে আবার ভয় পেয়েছিলাম, যদি যদি সবকিছু নাড়িয়ে দেয়। আবার ভয় পেয়েছো নাকি দ্বিধায়? দেখো, আমি বিব্রত, নিজের কাছে, তোমার কাছে। তুমি নিশ্চয়ই ভাবছো আমি এখনো কোনো না কোনোভাবে ওর সঙ্গে যুক্ত। আমি ভাবছি তুমি এখন কি করবে। ফোনটা রাখবে নাকি ব্লক করবে, নাকি একবার কথা বলবে, যেটা করলে তোমার ভেতরে শান্তি আসবে। আমি তোমার স্ত্রী পরিচয় এইভাবেই থাকতে চাই ঋত্বিক। কোনো প্রাক্তন প্রেমিকের ছায়া নিয়ে সংসার করতে চাই না। তুমি যদি ওর নামটা বলতে ভয় পাও, তাহলে তোমার ভেতরেও এখনো বেঁচে আছে সুচেতা। আর নামটা যদি নির্দ্বিধায় বলো, তবে আমি নিশ্চিত তুমি মুক্ত। কিছুক্ষণের জন্য চুপ করে থাকে সুচেতা। ফোনটা হাতে নেয়। ফোনে মৃদু কম্পন। সৌরভ ফোন করছে। সৌরভ, আমি এখন অন্য কারো ঘরে আছি, অন্য কারো ভালোবাসায়। আর তুমি আমার নামটা উচ্চারণ করলেই বা কেন? দেখো, আমি তোমার কণ্ঠে আমার নাম এখন শুনতে চাই না। দেখো, আমি কেঁপে উঠি। আর এখন আমি তোমার হাতের খেলার পুতুল নই। সুচেতা, আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি ভালো আছো কিনা। ভালোবাসা যখন বিষ হয়ে যায়, তখন আবার খবর নেওয়া দায় হয়ে দাঁড়ায় না? সৌরভ, দয়া করে না। আমি ভালো আছি, অনেক ভালো আছি। ফোনটা কেটে দিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে ঋত্বিককে। ঋত্বিক বলে, আমি সত্যিই জিতেছি। তুমি তোমার ভয়কে জিতিয়ে দিলে, আর আমাকে জেতালে। তুমি আমার সন্দেহ করনি? অবশ্য সেই জন্যই বোধহয় নিজের সবটুকু তোমার হাতে সঁপে দিতে পেরেছি। তোমার অতীতের জায়গা অতীতে, আমি তোমার বর্তমানে বুকের মধ্যে। তুমি আমার কাছে নিরাপদেই থাকো, এটাই আমি চাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঋত্বিক সুচেতার কপালে একটা চুম্বন করে। সুচেতা বলে, আগে জানতাম না ফুলসজ্জার একটা সাইড এফেক্ট আছে। এখন বুঝতে পারছি। কি সাইড এফেক্টটা? হলো এই বিশ্বাস, ভালোবাসা, ভরসা, সবটা। আর 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 তোমার কাছে না পেলে ঘুম না আসাটা, এটা বুঝে সাইড এফেক্ট? তাহলে কদিন কি করেছিলে? নিয়মের বেড়া চলে বদ্ধ হয়েছিলাম। তাহলে আজ? জানি না, যাও। হাত থেকে পালাতে চায় সুচেতা।
কিন্তু আজ আর ছাড় নেই। আবার ভালোবাসার সেই হৃৎকম্পনের শব্দে এবং ভারী নিঃশ্বাসে ভরে আসে ঘর। ঋত্বিক বলে, তুমি শুধু আমার, শুধু আমার, শুধু আমার। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।